আচ্ছা, আমরা তো এই পর্যন্ত আমরা তো বুঝছিলাম। এখন আমাদের এখানে কাজ কি হবে এইখানে বলো। আমরা এইখানে এই যে এইখানে আমরা যদি -8 দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে এইখানে পাবো XY, এইখানে -9, এইটা পাবো না? শুনতেছো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো তাহলে আমরা এটাকে 3 নম্বর সমীকরণ দেই এবং 3 নম্বর সমীকরণ থেকে আমরা এক্স অথবা ওয়াই যে কোনো একটা মান নিয়ে 1 অথবা 2 নং সমীকরণে আমরা যদি বসাই তাহলে সেখান থেকে আমরা যদি আমরা এক্স এর মান বসাই তাহলে ওয়াই এর মান পাবো, ওয়াই এর মান যদি আমরা বসাই এক্স এর মান পাবো। তো আমরা এখানে এক্স এর মানটা নেই। এক্স সমান কি হবে? এক্স সমান হবে 9 - ওয়াই। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ থেকে যদি আমরা লিখি তাহলে এখানে কি আছে, এক্স এর মান আমরা যেহেতু এখানে নিব তাহলে 9 - ওয়াই স্কোয়ার। 1 নম্বর সমীকরণে ওয়াই স্কোয়ার -10 9 - ওয়াই +9 = 0। ওকে, 81 18 ওয়াই স্কোয়ার, সরি, হ্যাঁ, একটা এখানে ওয়াই স্কোয়ার, ও আচ্ছা এখানে তো ঠিকই আছে, -90 +10 ওয়াই +9। এখন দেখো এখানে 81 আর 9 90, -90 বাদ, 2 ওয়াই স্কোয়ার, আর এইখানে -8 ওয়াই। এখন খেয়াল করো আমরা যদি 2 ওয়াই এখান থেকে যদি কমন নেই তাহলে এখানে ওয়াই, এইখানে আসছে -4, তাহলে ওয়াই এর একটা মান হবে 0 আর একটা মান হবে 4, এটা হবে না? হ্যাঁ। ওকে, তাহলে এখন আমরা যদি 3 নম্বর সমীকরণ থেকে আমরা যদি এটা যদি বের করি, y = 0 হলে x = হবে 9, y = 4 হলে x = 5। তাহলে দেখো আমাদের এখানে যে দুইটা বিন্দু আসলো, একটা হচ্ছে 9, 0 আর একটা হচ্ছে 5, 4। এই এই দুইটাই হচ্ছে আমাদের অপর যে দুইটা শীর্ষবিন্দু আছে সেটা। এখন আমরা এক্স ওয়াই দিয়ে এটা মূলত বের করলাম, তোমরা x' y' দিয়ে যদি বের করো সেম মানই পাবা। এইখানে আমাদের যে দুইটা অ্যান্সার আসবে এই এর মধ্যে একটা হবে এ বিন্দু আর একটা হবে সি বিন্দু, বুঝছো? হ্যাঁ। তো এইটাই হচ্ছে আমাদের অপর অপর কর্ণের প্রান্তদ্বয়। ওকে, এরপরে দেখো এখন আমাদের এইটা কর্ণের প্রান্তদ্বয় এখানে দেয়া ছিল 5 নম্বর প্রশ্নটা, এখানে বাহুর প্রান্তদ্বয় দেয়া আছে, তোমরা এটা ট্রাই করিও। এটা পারবা? আচ্ছা, চেষ্টা করবো। হ্যাঁ, তোমরা এটা ট্রাই করিও। আর আমি এই দাঁড়াও, আমি এখানে তাহলে অ্যান্সারটা এখানে লিখে দেই। এটা আমাদের কত? 7-এর 6 নাম্বার, 7-এর 6 নাম্বারের আমাদের অ্যান্সার হচ্ছে 10 1 6 - 3। দাঁড়াও, 10 1 6 - 3, অথবা আর একটা অ্যান্সার হচ্ছে 2 9 - 2 5। 2 9 - 2 5। দেখো আমাদের এই ম্যাথটা তোমরা যখন সলভ করবা তখন আমাদের দুইটা শর্ত নিলে আমাদের এইখানে এই যে আমাদের দুইটা অ্যান্সার পাবো, মানে আমাদের অপর বাহুর যে আমাদের এই যে অপর বাহুর যে প্রান্তদ্বয় এটা আমরা দুইটা অ্যান্সার পাইতে পারি। তো আমাদের একটা বের করলেই হবে। তো তোমরা এইভাবে ট্রাই করে এই যে আমাদের এই এই যেমন এখানে দুইটা বাহু আসলো, তোমাদের এইটাও আসতে পারে অথবা এইটাও আসতে পারে, যে কোনো একটা আসলেই হবে, তোমাদের এখানে দুইটা বের করতে হবে না। সো তোমরা এটা ট্রাই করে এটা তোমরা বের করিও। ওকে, আচ্ছা, আমাদের 3.2 শেষ কিন্তু।
তো 3.2 এর সবকিছু কি বুঝতে পারছো? হ্যাঁ। তো আমাদের 3.2 তে আমাদের মেইনলি ছিল অন্তর্বিভক্তি, এবং আমরা অন্তর্বিভক্তির সূত্র দিয়ে একটা দুইটা বিন্দুর মধ্যবিন্দু সূত্র শিখছি। দেন ছিল বহির্বিভক্তি। দেন ছিল এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করে। এরপরে ছিল আহ এই চতুর্ভুজের যদি চারটা শীর্ষবিন্দু, সরি, হ্যাঁ, চারটার মধ্যে তিনটা যদি দেয়া থাকে তাহলে সেটা সৃজনশীলের জন্য কিভাবে সলভ করে, এবং এমসিকিউ এর জন্য শর্টকাট চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয়, এটা শিখছি। দেন হচ্ছে আর কি শিখলাম, আর শিখছি হচ্ছে আমাদের যদি ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সমীকরণ দেয়া থাকে তাহলে শীর্ষবিন্দুর এই সমীকরণ বের করা, তারপরে ভরকেন্দ্রের সমীকরণ বের করা, এগুলো আমরা শিখছি। তো এখানে অনেক ম্যাথই করছে, এই ম্যাথের বাইরে আমাদের অন্য কিছু লাগবে না। তো তোমরা এই ম্যাথ গুলা তোমরা প্র্যাকটিস করিও, তাহলে হয়ে যাবে। এরপরে আমাদের হচ্ছে 3.3। সো 3.3 তে ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমাদের এইটা একটা যদি ত্রিভুজ হয়, x1 y1, x2 y2, x3 y3, যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল হয়, সরি, তিনটে শীর্ষবিন্দু হয়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে এরিয়া অফ এবিসি হাফ, এখানে মডুলাস x1 y1, x2 y2, x3 y3, সরি এখানে তো x4 নাই। এরপরে আমরা ফার্স্টে আমরা যেটা লিখবো সেটা আবার রিপিট হবে, x1 y1। এখন দেখো এখানে আমাদের যেভাবে এগুলো বিন্দুগুলো আমাদের লিখতে হবে সেটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ। তো এখানে আমাদের অলওয়েজ এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে লিখতে হবে। এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে বলতে তুমি ধরো যে তুমি শুরুতে x2 y2 লিখলা, এরপরে তুমি x1 y1 লিখতে পারবা না, তোমাকে x3 y3 লিখতে হবে। এন্টি ক্লকওয়াইজ এই ডিরেকশনে লিখতে হবে। বুঝছো এটা? হ্যাঁ। হ্যাঁ, দেখো তুমি ফার্স্টে তুমি যেইটাই লেখো না কেন, তোমার ওইখান থেকে এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে শুরু করতে হবে। তুমি এইটা তোমার ম্যান্ডাটরি না যে তোমাকে x1 y1 দিয়ে শুরু করতে হবে, না, তুমি যে কোনো একটা থেকে শুরু করতে পারো। দেখো তুমি যদি x3 y3 দিয়ে শুরু করো, এরপরে তোমাকে x2 y2 লেখা যাবে না, তোমাকে লিখতে হবে x1 y1, এইটার যেটা এন্টি ক্লকওয়াইজ যেটা আছে সেটা। এরপরে আসবে x2 y2, এবং আমরা যেহেতু শুরুতে x3 y3 লিখছি তাহলে আমরা এখানে x3 y3 লিখবো শেষে। এটা বুঝছো? হ্যাঁ। আর আমাদের এই চতুর্ভুজের ক্ষেত্রে কি হবে? ধরো এটা x1 y1, x2 y2, x3 y3, x4 y4। তো তুমি এই নিয়ম তুমি ব্যবহার করে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, অষ্টভুজ যে কোনো কিছুর ক্ষেত্রফল তুমি বের করতে পারবা। তো এখানে চতুর্ভুজের ক্ষেত্রফল কি হবে? তো চতুর্ভুজের ক্ষেত্রফল সিমিলারলি হাফ। আমরা যদি x1 y1 থেকে শুরু করি, দেন x2 y2, দেন x3 y3, x4 y4, দেন আমাদের শুরুটা আবার বসবে x1 y1। এগুলা এগুলো তো ইজি, এগুলা তো অত কিছু নাই, এগুলো আমাদের 19 ছিল। আহ এরপরে আমাদের কি আছে? হ্যাঁ, এরপরে আচ্ছা এগুলা তো করা লাগে না আর কি, তোমরা এটা তোমরা নিজেরা করবা। সেকেন্ড ম্যাথটা করি।
এখন দেখো, এখন আমাদের এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে। তো এখানে এ হচ্ছে, আচ্ছা আমরা এগুলা এত ফর্মালিটি মেনটেন করা লাগবে না, এগুলা তোমরা যখন পরীক্ষায় লিখবে তখন লিখিও। তাহলে এই যে আমাদের এই চিহ্নটা দ্বারা কিন্তু ক্ষেত্রফল কিন্তু প্রকাশ করে, তাহলে আমাদের এরিয়া অফ এবিসি কি হবে? -1, 5, -4, 1, 2, 1, আর একটা আছে -1, 5। আচ্ছা, এই পেজে তোমাদের একটা নিয়ম এইখানে তোমাদের বলা হয় নাই, এইটা আমি এইখানে তোমাদের বলতেছি। দেখো, এইখানে আমাদের নিয়ম হচ্ছে যে এইগুলা, এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে এইটা গুণ, এবং আর আমাদের উল্টো দিকের গুণফলগুলো হবে মাইনাস। এই যে যেগুলা লাল দ্বারা, এগুলো হবে মাইনাস। তার মানে এখানে একটা জিনিস খেয়াল করো, এখন আমরা এই যে -1, 1, তার মানে এটা কিন্তু আমাদের প্লাসই হবে। মানে এই এই গুণফলটা হচ্ছে প্লাস। এরপরে -4 × 1, -4, তারপরে +10। এরপরে আমাদের এই যে এইটা আমাদের পুরোটাই আমাদের মাইনাস হবে, দেখো। এখন তুমি একটা কাজ করতে পারো, যে তুমি সামনে মাইনাস দিয়ে ব্রাকেট লিখে সবগুলা প্লাস লিখতে পারো, অথবা যেহেতু সবগুলাই মাইনাস দ্বারা গুণ হবে, তুমি একবারে মাইনাস দ্বারা গুণ করে লিখতে পারো। কিরকম? এইটা হচ্ছে 5 × -4, -20, যেহেতু এটা মাইনাস দ্বারা গুণ হবে, তো এটা হয়ে যাবে +20, বুঝছো? হ্যাঁ, বুঝতে এবং পারছি। এইখানে -2, এইখানে মাইনাসে মাইনাসে +1, তুমি এইভাবেও লিখতে পারো। আর অথবা তুমি একবারে সামনে তুমি মাইনাস দিয়ে, সামনে তুমি যদি একবার একটা মাইনাস দাও, তাহলে তুমি এগুলো প্লাস, মানে আমাদের যেটা অ্যাকচুয়াল গুণফল তুমি সেটাই লিখবে, -20, +2, -1, তুমি যদি সামনে একবারে মাইনাস দিয়ে দাও। ওকে, তাহলে আমাদের এইখানে দেখো 5, এখানে 5, আর এইখানে আমাদের কত? -21 +2, -19, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে +19, 24, এটা হচ্ছে 12, যেহেতু এটা ক্ষেত্রফল সেহেতু বর্গ একক। এই জিনিসটা বুঝছো তোমরা, গুণের নিয়মটা? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, এখন আমাদের দেখো, আমাদের প্রশ্নে কি বলছে, এবং এর সাহায্যে সি হতে এবি এর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। ধরো এইটা আমাদের এ, এটা বি, আচ্ছা সরি, তো সি হতে লম্বের দৈর্ঘ্য নির্ণয় করছে, আমরা এখানে সি দেই। এটা এ, এদিকে বি, সি, আচ্ছা এটা উল্টা দিকে যাক, সমস্যা নাই। এখন আমাদের সি হতে এবি এর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। ধরো এইটা আমাদের লম্ব সিডি। এখন আমরা এটা কিভাবে বের করবো বলো তো? এই যে এই সিডি লম্বের দৈর্ঘ্য, প্রথমে যে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করা লাগবে। ডি বিন্দুর স্থানাঙ্ক তুমি কিভাবে বের করবা? এইখানে কি এটা বলছে যে আহ এ মধ্যবিন্দু হবে? ও, এটা তো সেটা বলেনি। এটা তো মধ্যবিন্দু হবে না। না না, ইয়ে ভাবে বের করবো। ওই যে এটা আমরা তো প্রথমে ক্ষেত্রফল বার করছি, এটা হুম, উচ্চতা ধরবো। হ্যাঁ, তো এটা হবে উচ্চতা উচ্চতা ধরি। তো। হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা হচ্ছে সিডি। তো এখন তোমাকে এবিটা বের করে নিতে হবে। তাহলে দেখো, এখন এবি আমাদের কি হবে? এবি আমরা বের করে নেই। এবি যদি আমরা বের করি, তাহলে এটা হচ্ছে -4 + 1 এর উপর স্কোয়ার, 1 -5 এর উপর স্কোয়ার, 3 এইখানে 4, তার মানে 9, 16, 25, তার মানে হচ্ছে 5, এদিকে 12, এদিকে হাফ, এটা হচ্ছে 5 সিডি। তাহলে এটা হচ্ছে 24/5, এটা হচ্ছে সিডি। বুঝছো এটা?
হ্যাঁ। এত একক। ওকে। আর 1 নাম্বারটা তোমরা এটা করে নিও, এটা তো ইজি। হুম। আচ্ছা, এখন আমরা এইখানে একটা আগে কনসেপ্ট পড়বো, তারপরে এই ম্যাথটা করি। এটা হচ্ছে তিনটি বিন্দু সমরেখ হবার শর্ত। আচ্ছা দেখো, সমরেখ এই কথাটা দ্বারা তোমরা কি বুঝো? একই সরলরেখায়। হ্যাঁ, এইখানে আমাদের তিনটা বিন্দু একই সরলরেখায় অবস্থিত হবে। তো এইখানে আমাদের যদি তিনটা বিন্দু থাকে, একটা এ, একটা বি, একটা হচ্ছে সি। সমরেখ হওয়ার শর্ত আমরা মনে হয় আরো একবার তো পড়ছিলাম 3.1-এ। হ্যাঁ হ্যাঁ ওইখানে আমাদের ছিল এই যে এই দুইটা ডিস্টেন্সের যোগফল আমাদের এই টোটাল ডিস্টেন্সের সমান হবে, এটা ছিল আমাদের সমরেখ হওয়ার শর্ত দূরত্ব দিয়ে। আর এখন আমরা পড়বো ক্ষেত্রফল দিয়ে। তো দেখো, তিনটা বিন্দু যদি একই সরলরেখা অবস্থিত থাকে, তাহলে এই তিনটা বিন্দু দিয়ে কি কোনো ত্রিভুজ তৈরি করা সম্ভব? না। যদি ত্রিভুজ তৈরি করা সম্ভব না হয়, তাহলে ওই তিনটা বিন্দু দিয়ে কোনো ত্রিভুজ বা কোনো ধরনের ক্ষেত্র কিন্তু তৈরি হবে না। সো যদি কোনো ক্ষেত্র সৃষ্টি না হয়, তাহলে এই তিনটা বিন্দু দ্বারা যে ক্ষেত্রটা তৈরি হবে তার ক্ষেত্রফল কি হবে? জিরো হবে। মানে ওইখানে তো কোনো ক্ষেত্রই তো সৃষ্টি হবে না, তার মানে এই তিনটা বিন্দুর দ্বারা সৃষ্ট কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? জিরো হবে। বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। তাহলে এই তিনটা বিন্দু সমরেখ হওয়ার শর্ত হচ্ছে ক্ষেত্রফল হবে জিরো। তো কোনো, আর তোমাদের ওই যে নিউটনের বলবিদ্যার ঘর্ষণ পর্যন্ত বলতে, মানে এই যে জড়তার ভ্রামক, সরি জড়তার ভ্রামক না, মানে আমরা যখন এই যে ঘূর্ণন গতি শুরু করছি, ঘূর্ণন গতির আগ পর্যন্ত আমরা কি পড়ছিলাম? আমরা মনে হয় কপিকল বা পুলি পর্যন্ত পড়ছিলাম। ওই টপিক পর্যন্ত শুরু থেকে হচ্ছে কপিকল বা পুলি পর্যন্ত তোমাদের একটা এক্সাম নিব, সো তোমরা প্রিপারেশন নিয়ে রাখিও। তোমরা শুক্রবার অথবা শনিবারে এক্সামটা দিয়ে দাও, কারণ রবিবারে আমার ইউনিভার্সিটি সম্ভবত আমরা ক্লাস করতে যাব। So, রবিবারে ক্লাস করে আমি আমি হচ্ছে বাড়িতে চলে যাব আর কি। তো কোনো তিনটি বিন্দু দ্বারা এখানে গঠিত ক্ষেত্রের ক্ষেত্রফল হবে জিরো। আচ্ছা, এটা আমাদের সমরেখ হওয়ার শর্ত। এটা আলাদাভাবে যে আবার লেখা লাগে তা না, তারপর লিখে দেই। এটা হবে আমাদের জিরো। ওকে। সো এটা যদি আমাদের সমরেখ হওয়ার শর্ত হয়, তাহলে একটা জিনিস, তোমরা এখানে প্রশ্নটা পড়ো। আমাদের এখানে প্রশ্নে বলছে যে এক্স ওয়াই বিন্দুটা এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখার উপর অবস্থিত। দেখো, এইখানে আমাদের এ -6 -3, আর একটা বিন্দু হচ্ছে ধরো 1,1। বলছে যে এই দুইটা বিন্দু যে সংযোগ সরলরেখা এক্স ওয়াই, এটা তার উপরে অবস্থিত, সংযোগ রেখার উপরে অবস্থিত। তার মানে এটা দ্বারা কি বোঝায়? এরা একই রেখায় অবস্থিত, মানে এরা সমরেখ। বুঝছো? তাহলে এটা হবে আমাদের জিরো।
তাহলে এইখানে ক্ষেত্রফল কি? -6, -3, xy, 1, 1, -6, -3, 0, হাফ। ওইদিকে কি জিরো হয়ে যাবে? এখানে আমাদের -6y প্লাস এক্স -3, আমরা যদি এখানে মাইনাস কমন নেই তাহলে -3x প্লাস ওয়াই -6 ইজ ইকুয়াল টু 0। এইখানে -6x 3 প্লাস 3x -y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। 4x -7y, আর এখানে হচ্ছে +3। এটা বুঝছো? না বোঝার তো কিছু নাই, হ্যাঁ খুবই সহজ। বুঝছি। আচ্ছা, আর এটা আমাদের শর্ত সমরেখ হওয়ার। তো তোমরা সমরেখ এই যে দেখো, তোমরা যদি আগের আগের কনসেপ্ট দিয়ে যদি করো, যদি দূরত্বের কনসেপ্ট দিয়ে করো, এটা অনেক জটিল হয়ে যাবে। তো এটা এই কনসেপ্ট দিয়ে সহজ আর কি। আচ্ছা, উম ত্রিভুজ এবিসি এর এবিসি শীর্ষবিন্দুগুলো যথাক্রমে এত, পি বিন্দুর স্থানাঙ্ক এত হলে ত্রিভুজ পি এ বি এর ক্ষেত্রফল ডিভাইড বাই, এটা তোমরা হোমওয়ার্ক করবা। দেখো এখানে আমাদের চারটা বিন্দু দেয়া আছে। তোমরা এখানে তিনটা করে বিন্দু ধরে এরিয়া এখানে বের করে তারপর এটা ভাগ করে দেখবা, দেখবা যে এটা আসে। এটা তোমরা করো। আচ্ছা, এরপরে কি আছে? এবিসিডি স্থানাঙ্ক যথাক্রমে এত, এ বি সি ডি এত, সিডি কে এবি রেখাংশটি যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। আচ্ছা, এই এই ম্যাথটা খুবই ভালোভাবে এটা বুঝতে হবে। এখন এই ম্যাথটা আমাদের বোঝার জন্য এইখানে আমাদের প্রথমে বিন্দুগুলা প্রথমে ইনপুট দেওয়া লাগবে আর কি, তাহলে এটা আমরা ভালোভাবে বুঝতে পারবো। ওকে, তো আমরা এখানে বিন্দুগুলো আঁকাই। আর ম্যাথ কি তোমাদের খুব বেশি ফাস্ট মনে হচ্ছে? যে যে অনেক? না এটা ঠিক আছে। হ্যাঁ, তো ম্যাথ আমাদের এইভাবেই মূলত শেষ করা লাগে, কারণ ম্যাথে আমি সব অঙ্ক যদি করাই দিই তাহলে কোনো লাভ হবে না আলটিমেটলি। ম্যাথ তো সব অঙ্ক তো করাই দিয়ে লাভ নেই। ফিজিক্সে তো A to Z সবই আমি যা যা থিওরি লাগে ওগুলো তো বুঝাই দিছি। ম্যাথ আমাদের এইভাবে লাগে না। ম্যাথে আমাদের পড়ার নিয়ম হচ্ছে এই যে একটা একটা তোমাদের সূত্র শিখাই দেবো, একটা ম্যাথ আমি করাই দেবো, আর বাকিগুলো তোমরা করবে। যদি এইভাবে ম্যাথ করো দেখবে যে ম্যাথ খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এবং তোমরা যদি তোমরা নিজেরা বেশি প্র্যাকটিস করো ওইটা তোমাদের জন্য বেশি ইফেক্টিভ হবে আর কি। আমার সব সলভ করে দিয়ে কোনো লাভ হবে না। আচ্ছা, এখন দেখো, এখন আমি যদি এগুলা এখানে বিন্দুগুলো বসাই, 0, -1, এটা আছে এখানে। সরি, কি উল্টা পাল্টা লিখতেছি। 0, -1 হচ্ছে এখানে, 15, 2। সো এটা ধরলাম 15, এটা হচ্ছে 2, -1, 2, -1, ওইটাও 2, এটাও 2, এটা হবে সমান্তরাল। 4, -5। সো এইদিকে 4, এটা যেহেতু -2 ধরছি তো -5 দিব এই। আচ্ছা, তাহলে আমাদের বিন্দুগুলা কোনটা কোনটা হচ্ছে? এটা একটা, 15, 2, এটা একটা। সি বিন্দু কোনটা? সি বিন্দু হচ্ছে -1, 2, এটা একটা। ডি বিন্দু হচ্ছে এটা। তাহলে সিডি। ওকে, তো আমরা সিডি যোগ করি। আর আমাদের এখানে কি আছে? আর আছে এবি। আরে তো, তো এটা হচ্ছে আমাদের এবি। তো এরা একটা একটা বিন্দুতে ছেদ করে, এটা তোমরা ধরে নাও পি, পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে XY। তাহলে এখন আমরা এখানে ধরে নিব যে,
আচ্ছা দেখো, আমরা এখানে ধরে নিব যে সিডি কে এবি রেখাংশটি যে অনুপাতে বিভক্ত করে। দেখো, এবি সরলরেখা, এটা খুবই ভালোভাবে বুঝবা। আমরা আগের আগের চ্যাপ্টারে যেগুলো করছি ওইটাই ছিল যে ওই যে আমরা আমরা ভরকেন্দ্রের যে ম্যাথটা করলাম, যে ভরকেন্দ্রের 2:1 অনুপাতে বিভক্ত করে আমরা এখানে একটা বিন্দু দেয়া ছিল। বিন্দুটা আমাদের আহ, অপর দুইটা বিন্দুকে কোন অনুপাতে বিভক্ত করে ওইটা আমরা বের করতে পারছি খুবই সহজে। এখন আমাদের জিজ্ঞেস করছে একটা সরল রেখা আরেকটা সরল রেখাকে কত অনুপাতে বিভক্ত করে। তো এটা আমাদের শিখতে হবে ভালোভাবে। দেখো, এবি সরল রেখা পি বিন্দুতে সিডি সরল রেখাকে K:1 অনুপাতে K:1 অনুপাতে বিভক্ত করে, এইটা আমরা ধরে নিব। ওকে। তো এখন এখন দেখো, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক তাহলে এখানে কি হবে? দেখো, পি বিন্দুটা কাকে বিভক্ত করছে? সিডি কে না? তো এটা যদি K:1 হয় তাহলে আমরা সিডির জন্য সমীকরণ লিখবো। সি কত? আহ সি হচ্ছে -1,2। ডি কত? ডি হচ্ছে 4,-5। তাহলে এক্স সমান এখানে কি হবে বলো? K+1। আচ্ছা, আমরা যদি এইটাকে যদি কে ধরি, এইটাকে যদি ওয়ান ধরি, তাহলে M1 X2 হবে 4। তুমি যে কোনো একটা এখানে নিতে পারো। তুমি ওয়ানের জায়গায় কে অথবা কে এর জায়গায় ওয়ান, তুমি যা ইচ্ছে তাই নিতে পারো, অ্যান্সার সেমই আসবে। এখন দেখো, এরপরে আমাদের কত? M2 X1 কত? X1 হচ্ছে -1। তাহলে এটা হচ্ছে কত? 4K-1, K+1। ওয়াই হচ্ছে কত? K+1। উম এরপরে কি হবে? M1 Y2 কত? -5। M2 Y1 কত? 2। তাহলে এটা হচ্ছে 2 - 5K K+1। এই জিনিসটা কি বুঝছো? হ্যাঁ। ওকে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো। এখন আমাদের এই যে সিপিডি, এই বিন্দু তিনটা সমরেখ না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে কি হবে? সিপিডি এর এরিয়া হবে 0। আচ্ছা, C-1 2 টি হচ্ছে এক্স ওয়াই। এখন তুমি কিন্তু এক্স ওয়াই এর মান জানো। এখন তুমি যদি এর মধ্যে যদি এক্স ওয়াই এর মানটা বসাও তাহলে কিন্তু ক্যালকুলেশন অনেক জটিল হয়ে যাবে। সো আমরা এখানে আগেই এক্স ওয়াই এর মানটা বের করব না, আমরা এটা 0 ধরে এক্স ওয়াই এর একটা সমীকরণ নিয়ে এসে তারপরে এক্স এবং ওয়াই এর মানটা ওইখানে আমরা বসাবো। সো এইখানে ক্ষেত্রফলের মধ্যে তুমি যদি এটা বসাও তাহলে তোমার এই মানে আহ, এইখানে ক্যালকুলেশনটা অনেক জটিল হয়ে যাবে আর কি, যেহেতু আমাদের গুণ করা লাগবে সবগুলোর সাথে সবগুলা। এখানে কত? 4, -5, এইখানে -1, এটা হচ্ছে 0। তো এটা আমাদের আলটিমেটলি -5x, +8, মাইনাস দিয়ে 2x, 4y, +5। ওকে। তাহলে এটা আমাদের -y, -5x, +8, -2x, -4y, -5। এটা হচ্ছে কত? -7x, -5y, +3। তার মানে 7x + 5y
-3। এখন তুমি এক্স এবং ওয়াই এর মানটা বসাও। 4k-1, k+1, 2 - 5k, k+1, সরি, -3। ওকে, এরপরে আমাদের উপরে হবে 28k-7, নিচে k+1, 10 - 25k, k+1, এইখানে -3। এখন আমি যদি এক লাইনে যদি আমি লসাগু করি, তাহলে তোমরা এখানে লসাগুটা একটু খেয়াল করো। এইখানে আমাদের 28k-7, এইখানে +10 -25k, আর এইখানে আমাদের k+1 3 সাথে গুণ হয়ে যাবে, তাই না? লসাগু করলে 3k-3, আর এইটা তো ডান দিকে গিয়ে 0 হয়ে যাবে আমরা যদি আর গুণ করি। এই লসাগুটা বুঝছো? হ্যাঁ। ওকে, তাহলে এখানে আমাদের কত হচ্ছে? 3k, 3k, আর এইখানে কত? সরি, এইখানে তো আরো একটা, তো এইখানে কে আছে, এইখানে হচ্ছে -3k, -3। তাহলে কি ব্যাপার, কে এখানে 0 হয়ে যাইতেছে কেন, বুঝলাম না। কি ব্যাপার, এখানে কে 0 হয়ে যাইতেছে কেন? 0 হইলে তো আমাদের অ্যান্সারই আসবে না। উম, এখানে কি কোনো ভুল হয়েছে? 4k-1, 2 - 5k, ঠিকই তো আছে। এরপরে 4 × 7 = 28, -7, 10 - 25, তাহলে এখানে কি ভুল হইলো? -y -5x + 8, 2x 4y + 5। হুম, -y -5x + x -2 মাইনাস, সবই তো ঠিক আছে। -7x -5y + 3, 4 × 7 = 28, -7। হুম 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 হুম। এখানে তো 0 হওয়ার কথা না। জিরো হইলে এখানে কেমনে হবে? আহা, এইখানে প্রতিবারই যদি এরকম সমস্যা হয় তাহলে কেমনে হবে এটা? আচ্ছা, আমরা যদি এটা এবি নিয়ে যদি আমরা করি, হুম, আচ্ছা দাঁড়াও, এটা আমরা যদি এপিবি নিয়ে যদি সলভ করি তাহলে এখানে কি আসে? এপিবি নিয়ে করলে এ এর মান কত? দুইটা দিয়েই তো মিলার কথা, এখানে হুদাই ম্যাথ মিলে না কেন জানি। এখানে এপিবি নিয়ে 0, -1 xy, আর বি কত? বি হচ্ছে 15, 2, 0, -1, এটা 0, আর হাফটা তো এই যে এখানে ভাগ দিয়ে 0 লিখছে। আচ্ছা, তাহলে এটা আমাদের আসে 0, 2x -15 + x -15y, 0 = 0। তাহলে এখানে 3x -15y -15, x -5y -5,
আচ্ছা। আচ্ছা দাঁড়াও, এটা এটা তাহলে একটু একটু মুছে দেই এটা। তাহলে এখানে আমাদের কি হবে? এক্স মাইনাস 5y মাইনাস 5 = 0। এক্স এর মান হচ্ছে 4k - 1 k+1 -5 2 -5k k+1 -5 4k - 1। এখানে 5 দ্বারা আমরা যদি গুণ করি তাহলে -10 + 25k, এরপরে -5k - 5। তো আমরা একবারে গুণ করে লসাগু করে সবগুলা লিখলাম। এই লাইনটা বুঝতে কি সমস্যা আছে? না। আচ্ছা, এখানে 29k - 5, 24k। আর এইখানে হচ্ছে -11 আর -5, -16। কে এর মান হচ্ছে 16/24, 2/3। তো k:1 এর মান আমাদের তাহলে কি হবে? 2:3। এইখানে তো অ্যান্সার আসলো, বাট সিপিডি নিয়ে 0 আসে কেন? বুঝলাম না, দুইটা নিয়েই তো হবে। আচ্ছা, আমাদের যেহেতু একটা অ্যান্সার আসছে, তোমরা এটা লেখো। আর আহ, এটা তোমরা একটু চেক করে আবার একটু দেখবা এখানে কোনো ভুল টুল হয়েছে নাকি। দুই দিক দিয়েই তো মেলার কথা, একদিক দিয়ে মিললো, আরেক দিক দিয়ে না মেলার তো কোনো কারণ নাই। আচ্ছা, এই ম্যাটটা কি বুঝছো? হ্যাঁ। ওকে, যদি বুঝো তাহলে। আচ্ছা দাঁড়াও, তোমাদের আরেকটা লিঙ্ক দিচ্ছি, এটার 1 মিনিট আছে।